প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তোমাদের প্রিয় বিষয় হিসাব বিজ্ঞান ৯ম-১০ম শ্রেণীর। শিক্ষার্থীবৃন্দ, আমি পূর্ববর্তী ক্লাসে খতিয়ান নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ খতিয়ানের মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তোমাদের খতিয়ানের যে দুটি পদ্ধতি, একটি টি ছকের মাধ্যমে যে খতিয়ান করা হয়, অন্যটি চলমান যে ছকের মাধ্যমে করা হয়। আমি আজকে তোমাদের সামনে উপস্থাপন করব টি ছকের মাধ্যমে কিভাবে খতিয়ান প্রস্তুত করা হয় জাবেদা থেকে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমি একটি উদাহরণের মাধ্যমে অর্থাৎ প্রশ্ন লিখে রেখেছি, কয়েকটি লেনদেন লিখেছি, এখান থেকে আমরা খতিয়ান প্রস্তুত করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো প্রত্যেকটি লেনদেনের মধ্যে কমপক্ষে দুটি হিসাব রয়েছে, আর প্রত্যেকটি লেনদেনের মধ্যে যদি দুটি হিসাব থাকে তো একাধিক লেনদেন রয়েছে, এখানে একাধিক হিসাব রয়েছে। তবে একই লেনদেনের মধ্যে যে হিসাব রয়েছে, যেমন এখানে নগদান শব্দটা আছে, একাধিক লেনদেনের মাধ্যমে থাকতে পারে। এখন আমরা এখানে থেকে দুটি অথবা তিনটি খতিয়ান প্রস্তুত করে দেখাবো। এখানে আমরা প্রথমে দেখি কি লেখা আছে। নগদ ২ লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হয়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ব্যবসা শুরু করে, তো শুরুতে সে শুরুর জাবেদা কি হয়। প্রথমে আমরা তো জাবেদা না করে খতিয়ান করতে পারবো না। শিক্ষার্থীবৃন্দ, সবসময় মনে রাখবা, খতিয়ান করার জন্য জাবেদা হলো সহায়ক বই বা সহায়ক উপাদান। এই জন্য জাবেদা তোমাদের শিখতে হবে, অর্থাৎ ভালোভাবে যদি তোমরা জাবেদা পারো তাহলে খতিয়ান করা সম্ভব। দেখো প্রথমবার জাবেদা কি, নগদ ২ লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। এক্ষেত্রে জাবেদা কি, জাবেদা হলো নগদান হিসাব ডেবিট, মূলধন ক্রেডিট। আবার কর্মচারী বেতন প্রদান করা হলো, কি জাবেদা এটার, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তারপরে আছে পণ্য বিক্রয় করা হলো, এটার জাবেদা কি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলতে পারো কি? পণ্য বিক্রয় করা হয়েছে, এটা নগদে না বাকিতে, কোনো কথা উল্লেখ না থাকলে এটাকে নগদ ধরে নিতে হয়। অর্থাৎ নগদ টাকা আসছে, এই জন্য আমরা লিখতে পারি নগদান হিসাব ডেবিট এবং বিক্রি হিসাব ক্রেডিট। সর্বশেষ চেকের মাধ্যমে পণ্য ক্রয়, ক্রয় সবসময় ব্যয় এবং ব্যয় সবসময় ডেবিট হয়, এই জন্য ক্রয় হিসাব ডেবিট। আর চেকের মাধ্যমে যেহেতু করা হয়েছে ব্যাংক হিসাব ক্রেডিট। এই শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে আমি দুইটা খতিয়ান করবো। ধরো খ নম্বরে দেওয়া আছে নগদান হিসাব ও বেতন হিসাব প্রস্তুত করো। এই শিক্ষার্থীবৃন্দ, আমি দুইটা খতিয়ান তোমাদের করে দেখাবো। এবং এখানে শিক্ষার্থীবৃন্দ, তোমরা যখন খাতায় খতিয়ান করবে, খাতার মধ্যে মার্জিন সেট করবে না। মার্জিন সেট করলে খতিয়ানে ভিতরে জায়গা কমে যায়। বিশেষ করে টি ছক করতে গেলে তোমরা দেখো কিভাবে আমরা খতিয়ানের ছক করতে পারি। আর তোমরা সবসময় স্কেল ব্যবহার করে একই সঙ্গে খতিয়ানের ছক তৈরি করার চেষ্টা করবে। যেমন আমি এখানে যদি এটা একটা খাতার পেজ ধরি, অর্থাৎ মার্জিন বর্ডার এদিক থেকে হয় আর এদিক থেকে এই পর্যন্ত ধরি, এটা খাতার পেজ। তো এখানে আমি দুইটা খতিয়ানের ছক করবো। প্রথমে আমরা উপরে মার্জিন রেখে যাব, খাতার বর্ডার সাইডে কিছু লেখা জায়গা রেখে এরকম দাগ দিব আগে, পরে আবার এই পর্যন্ত যদি একটা খতিয়ান করি, আবার এইখান থেকে বর্ডার সেট করে আবার এইভাবে আমরা সেট করে নেব। এই দেখো শিক্ষার্থীবৃন্দ, খতিয়ান করার জন্য প্রথমে খাতার একটু মধ্যখান নির্বাচন করে নেবে, অর্থাৎ খাতা ভাঁজ করে তোমরা মাঝখান নির্বাচন করবে। তারপরে স্কেলটা ধরে সোজা দাগ নামাবে, অর্থাৎ দুই ঘরে এইভাবে সোজা দাগ নামাবে। পরে চলে যাবে ডান দিকে, ডান দিকে গিয়ে একটা টাকার ঘর দিবেন। স্কেল ধরে একসঙ্গে স্কেল এমনভাবে ধরবে যেন উভয় ছকের মধ্যে একসঙ্গে দাগ দেওয়া যায়। এরপরে আমরা এখানে জাবেদা পৃষ্ঠার ঘর দেবো। সর্বশেষ মাঝখানে এসে তারিখের ঘরটা দেবো। শিক্ষার্থীবৃন্দ, দেখো কত সুন্দর হয় যদি তুমি একসঙ্গে স্কেল ধরো। নচেত তুমি যদি ভিন্ন ভিন্নভাবে খতিয়ানের ছক করো তো এটার সাথে এটা মিলবে না, দেখতে খারাপ দেখা যাবে। এই জন্য একসঙ্গে করা উচিত। এবার আসি আবার টাকার ঘর, জাবেদা পৃষ্ঠা, পরে গেল এটা। এবার আমরা নামগুলো লিখে ফেলি। যেহেতু আমি প্রথমে কি খতিয়ান করবো, নগদান হিসাব, সেও নামটা এখানে লিখে লিখি। নগদান হিসাব, এখানে ক্রেডিট, এখানে
ডেবিট তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা শিক্ষার্থীবৃন্দ দেখো আমি কিভাবে ছকটা লিখে রেখেছি। তো এই ছক করার সময় শিক্ষার্থীবৃন্দ দেখবো তোমাদের বইয়ের নমুনা ছক যেখানে দেওয়া আছে লেখা আছে হিসাব কোড নং, এই কোড নাম্বারটা ব্যবহার করবো। তাছাড়া পরবর্তী আমরা যখন চলমান যে ছক করবো তখন ওখানে হিসাব কোড নাম দেওয়া আছে, এটা ব্যবহার করতে হয়, করলে ভালো। তবে একদম না করলে যে অঙ্ক কেটে দেবে তা নয়, তোমরা হিসাব কোড নামটা ব্যবহার করে দিবে। এবার শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা জাবেদা অনুসারে কাজটা করব। দেখো প্রথম জাবেদা কি ছিল? নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব ডেবিট হলে এটার জাবেদা কি? নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। শিক্ষার্থীবৃন্দ আবার বলছি, নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথম যখন তোমরা খতিয়ান করবে তখন তোমরা চেষ্টা করবে বাইরে একটা জায়গায় রাফ করে তারপর খতিয়ান করার জন্য, তাহলে তোমাদের জন্য করা সুবিধা হবে। যেমন এটার জাবেদাটা যদি আমি এখানে লিখি নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট, তাহলে আমরা কিভাবে এখান থেকে পোস্টিং করব? আমরা যে নামে খতিয়ান করতেছি সেই নামটা তো আমার উপরে শিরোনামে দেওয়া আছে। যে নামে খতিয়ান করতেছি সেই নামের টাকা যেদিকে থাকবে আমরা সেই দিকে টাকা বসাবো। এখানে রয়েছে কি? নগদান হিসাব ডেবিট রয়েছে, তাহলে আমরা টাকাটা বসাবো কোথায়? ডেবিট পাশে বসাবো, কিন্তু কি নামে? উল্টা নাম, অর্থাৎ মূলধন নামে। এবার এবং তারিখটা মেনটেন করবো। আমার তারিখটা আছে 1 তারিখে। মূলধন হিসাব কত টাকা আছে? 2 লক্ষ টাকা। শিক্ষার্থীবৃন্দ আমরা একটা শিরোনামে হিসাব করার সময় একাধিক লেনদেনের মধ্যে থেকে খুঁজে দেখবো আর কোথায় কোথায় এই নগদ শব্দটা রয়েছে। দেখো কর্মচারী বেতন প্রদান করা হয়েছে, এই বেতন প্রদানের জাবেদাটা কি? বেতন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। শিক্ষার্থীবৃন্দ দেখো আমি আগে বলেছিলাম যে শিরোনামে খতিয়ান করব সেই শিরোনামটা জাবেদায় যেদিকে থাকবে টাকা সেদিকে বসবে। এখানে নগদ শব্দটা রয়েছে ক্রেডিটের, সুতরাং টাকাটা আমি ক্রেডিটে বসাবো। মাসের 10 তারিখ। কি নামে? উল্টা নাম কি? বেতন হিসাব। টাকা কত? 20,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ পরবর্তী লেনদেনটা দেখি। এখানে কি রয়েছে? পণ্য বিক্রয় করা, মানে বিক্রয় হলো 50,000 টাকা। এটা জাবেদা কি? নগদান হিসাব ডেবিট। এবার জাবেদাটা হলো নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। আবার লক্ষ্য করো এই জাবেদাটার মধ্যে অর্থাৎ 15 তারিখে জাবেদার মধ্যে কি? নগদান হিসাবটা ডেবিট আসছে, তো সুতরাং আমরা ডেবিট দিকে টাকাটা বসাবো। কি নামে? বিক্রয় নামে। মার্চের 15 তারিখ বিক্রয় নামে। কত টাকা? 15 তারিখে বিক্রয় ছিল আমাদের 50,000 টাকা। আমরা এখানে 50,000 টাকা বসিয়ে নেব। পরবর্তী লেনদেনটা হচ্ছে চেকের মাধ্যমে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে কোনো নগদ লেনদেন নাই। প্রিয় শিক্ষার্থী আমাদের শেষ হয়ে গেল। সাথে সাথে নগদের যে লেনদেনগুলো ছিল ওখান থেকে আমরা নগদ নেওয়া। এবার আমি আগেই বলেছিলাম, অর্থাৎ গত লেকচারে বলেছিলাম যে খতিয়ান তৈরি করার 2টা ধাপ রয়েছে। প্রথমটা হলো পোস্টিং এবং পরেরটা ব্যালেন্সিং বা জেড টানা। পোস্টিং মানে কি? লিপিবদ্ধ করে, আমরা লিপিবদ্ধ করেছি। এখন আমরা এটাকে জেড টানবো বা ব্যালেন্সিং করবো। দেখো জেড টানা বা ব্যালেন্সিং করার নিয়মটা কি? খতিয়ানের যে দিকে টাকা বড় হবে, কি বলছি? যে দিকে টাকা বেশি হবে সেই দিকটা আগে যোগ করব। ঠিক আছে? তো এখানে দেখা যায় এখানে 2,50,000, এখানে আছে শুধু 20,000, তাহলে এদিকে বেশি, আমরা বেশিটা আগে যোগ করব। 2,50,000 টাকা। এই টাকাটা আবার এই বরাবর দাগ দিয়ে এখানে নিয়ে যাব। শিক্ষার্থী কিন্তু এমন একটা জায়গায় আমরা মোট টাকাটা লিখবো যেন এইদিকে, অর্থাৎ যেদিকে কম আছে সেদিকে যেন উপরে একটু জায়গা থাকে, কারণ এখানে পার্থক্যটা লিখতে হবে। যে মানে পার্থক্য বা উদ্বৃত্ত। এই 2,50,000 টাকা আমরা এখানে নিয়ে গেলাম। নেওয়ার পরে এইখান থেকে 20,000 টাকা বিয়োগ করলে থাকে কত?
2,30,000 টাকা। অর্থাৎ যদি আমরা বাস্তবের দিকে তাকাই, আমরা নগদ পেয়েছি মূলধন বাবদ, প্রতিষ্ঠানে নগদ টাকা আসছে, বিক্রয় বাবদ নগদ টাকা আসছে, এভাবে করে 2,50,000 টাকা এসেছে। এখান থেকে চলে গেছে কি কর্মচারী বেতন বাবদ 20,000 টাকা চলে গেছে, হাতে রয়েছে কত 2,30,000 টাকা। এটা মাস শেষে, অর্থাৎ মাসের শেষে। অর্থাৎ শিক্ষার্থীবৃন্দ এক্ষেত্রে তোমাদের আর একটা জিনিস মনে করিয়ে দিই যে তোমরা কোন মাস কত দিনে হয়, কোন মাস 31 দিন, কোন মাস 28 দিন, কোন মাস 30 দিন, এই জিনিসগুলো তোমরা একটু খেয়াল রাখবা। নচেত যে মাসের অঙ্ক করতেছি ওই মাসের শেষ তারিখ যদি জানা না থাকে, এখানে একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে দেখো মার্চ মাস আমাদের 31 তারিখ হয় এবং এই মাসের শেষ তারিখে আমরা এখানে লিখবো ব্যালেন্স বা ব্যালেন্স সিডি বা উদ্বৃত্ত কত টাকা রয়েছে 2,30,000 টাকা। এবার আবার লিখবো মার্চের পরবর্তী মাস কি এপ্রিলের 1 তারিখ ব্যালেন্স বিডি। সিডি মানে ক্রেডিট ডাউন বহন করে নিচে যাবে, আবার বিডি ব্রোড ডাউন আনা হয়েছে। এই 2,30,000 টাকা এখানে বসবে। এই শিক্ষার্থীবৃন্দ দেখো কত সহজে খতিয়ান করা যায়। তোমরা খতিয়ানকে কেন ভয় পাও? আমি প্রায় শিক্ষার্থীদের কাছ থেকে শুনতে পাই, স্যার খতিয়ান অনেক কঠিন, বাবা এটা করা সম্ভব না স্যার, আমি এই অধ্যায় বাদ দিয়ে যাবো, এই অধ্যায় করবো না, এটা সারাই আনসার করবে না, এটা চলবে না। একটা মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় যেটা তোমাদের খুব জরুরি করা, কারণ এই খতিয়ানটা তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের সাথে রিলেটেড। তোমরা যখন একাদশ দ্বাদশে পড়বে বা বিবিএ করতে যাবে, তো সেখানে দেখবা যে প্রত্যেকটা অধ্যায় মানে খতিয়ান, অর্থাৎ প্রত্যেকটা লেনদেনে খতিয়ান প্রস্তুত করা হয় প্রত্যেকটা বিষয়ের উপর। সুতরাং খতিয়ান খুব জরুরি তোমাদের জন্য, এই জন্য খতিয়ান শিখতে হবে, কোনো বিকল্প নাই, এটাকে ভয় পাওয়া চলবে না। পরবর্তীতে আসি শিক্ষার্থীবৃন্দ, দেখো পরে কি চেয়েছে বেতন হিসাব। আমরা বেতন হিসাব করবো। বেতনের লেনদেন কোথায় আছে? শুধুমাত্র একটা লেনদেনের মধ্যে বেতন আছে। তো এই বেতনের জাবেদাটা কি আমরা একটু করে নিই। বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা তারিখ বসিয়ে রেখেছি, বেতনের তারিখটা কত 10 তারিখ। এখানে বেতন শব্দটা কোথায় আছে? ডেবিট আছে, সুতরাং ডেবিট থেকে আমি 10 তারিখ দিয়ে নেব। বেতন আমি আগে বলেছিলাম খতিয়ান পোস্টিং দেওয়ার নিয়মটা কি, যে নামে খতিয়ান করবো, যেমন বেতন নামে খতিয়ান করতেছি, সেই নামের বিপরীত নাম বসাতে হবে এবং যে নামে খতিয়ান করবো সেই দিকে টাকা বসবে। তো বেতন আছে ডেবিটে, টাকাটা বসাবো আমরা ডেবিটে, কি নামে? নগদান নামে। টাকা কত? বেতনের 20,000 টাকা। দেখো শিক্ষার্থী, কিন্তু বেতন শব্দটা কিন্তু কোথাও নেই। এক্ষেত্রে আমাদের কি করতে হবে? আগে পোস্টিং হয়ে গেল, এখন আমরা জেড টানবো। কিভাবে জেড টানবো? এইখানে যেদিকে বেশি টাকা আছে, আমি আগে বলেছিলাম যেদিকে বেশি টাকা থাকবে সেই দিকে আগে যোগফল করতে হবে, করে নিলাম। টাকাটা বিপরীত সাইডে নিতে হবে, তাও নিলাম। নেওয়ার পরে আমার পার্থক্য করতে হবে, এখানে কিছু আছে কি না, এখানে কিছু নেই। না থাকলে আমার এই টাকাটা এখানে বসবে, অর্থাৎ 20,000 থেকে যদি শূন্য বিয়োগ দিই তাহলে থাকে কত? 20,000। এই 20,000 আমরা এখানে বসিয়ে দেব। এটার নাম লিখবো মাস শেষ তারিখ, মার্চের 31 তারিখ ব্যালেন্স সিডি। এই ব্যালেন্স সিডিটাকে আবার মার্চের পরে এপ্রিল 1 তারিখ নিয়ে আসবো। ব্যালেন্স বিটি, ব্যালেন্স বিটি রয়েছে কত? 20,000 টাকা, অর্থাৎ সিডিটাকে আমরা বিকে করে দিলাম। শিক্ষার্থী কিন্তু কি এটা কি কঠিন লাগলো? না, খতিয়ান একদম কঠিন না। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে আমার লেকচারগুলো দেখো তাহলে তোমরা খতিয়ান পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের জন্য আমি প্রত্যেক লেকচার শেষে নিয়ে আসবো একটি করে কুইজমূলক প্রশ্ন। তোমরা তোমাদের হিসাব বিজ্ঞান পড়ো ঠিক আছে, কিন্তু হিসাব বিজ্ঞানের যদি খুঁটিনাটি বিষয়গুলো না জানো তাহলে তুমি পদে পদে তোমাকে হেনস্থা হতে হবে, অর্থাৎ ছোট হতে হবে। সাপোজ তোমার বন্ধু তোমাকে জিজ্ঞেস করলো, বন্ধু বলো তো হিসাব বিজ্ঞান কাকে বলে? তুমি কি ভেবে দেখছো কখনো যে হিসাব বিজ্ঞান কাকে বলে? হিসাব বিজ্ঞান কি কখনো সংজ্ঞাটা তুমি পড়েছো? এই জন্য আমি চিন্তা করছি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রত্যেকটা লেকচারের সাথে একটা করে কুইজমূলক প্রশ্ন নিয়ে আসবো, যেগুলো শিখলে তোমাদের পরবর্তী স্টেপে কাজে লাগবে। অর্থাৎ তুমি যে কোনো জায়গায় ইন্টারভিউ ফেস করতে গেলে বা যে কোনো অবস্থাতে তোমাদের বন্ধু বান্ধবের প্রতিযোগিতামূলক কোনো পরিবেশে গেলে তুমি প্রশ্নগুলো উত্তর করতে পারবে। যেমন শিক্ষার্থীবৃন্দ, আমি
পরবর্তী লেকচারে উত্তর নিয়ে আসবো, আর এই লেকচারে আমি তোমাদের প্রশ্নটা ধরাই দেবো। তোমরা আমার কমেন্ট বক্সে প্রশ্নের উত্তর লিখে দেবে, তারপরে আমি সঠিকটা লিখে দেবো, তোমরা মিলিয়ে নেবে, তাহলে তোমাদের শেখা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই তোমাদের জানা দরকার হিসাব বিজ্ঞান কাকে বলে। আজকের প্রশ্নটা কি তোমরা চটজলদি খাতায় লিখে নাও। প্রশ্নটা আজকে হিসাব বিজ্ঞান কাকে বলে। 1 নম্বর, হিসাব বিজ্ঞান কাকে বলেন। শিক্ষার্থীবৃন্দ, এই হিসাব বিজ্ঞানে কিন্তু সংজ্ঞা বিভিন্ন ব্যক্তি মনীষী বিভিন্ন হিসাববিদ দিয়েছে। তোমরা একটা মৌলিক সংজ্ঞা আমার কমেন্ট বক্সে লিখে পাঠাবে, তারপরে আমি লিখে দেখাবো, তারপর মিলিয়ে নেবে কিভাবে এই সংজ্ঞাটা দেওয়া হয়েছে, এবং সংজ্ঞাটা তোমরা মুখস্থ করে ফেলবে। যে সংজ্ঞাটাই তোমরা লিখে দাও, যদি কোনো বই থেকে নিয়ে নাও, সঠিক সংজ্ঞাটা তোমরা মুখস্থ করবে, কারণ এই সংজ্ঞাটা খুব জরুরি। তোমরা দেখে থাকবো, যদি 1000 স্টুডেন্টের মধ্যে জিজ্ঞেস করো যে বন্ধু বলো তো হিসাব বিজ্ঞান কাকে বলে, ওরা 1000 মধ্যে একজন পারে কিনা আমি জানি না। হিসাব বিজ্ঞান সংজ্ঞাটা কিন্তু ইদানিং শেখা হয় না, কারণ জ্ঞানমূলক প্রশ্নগুলো হিসাব বিজ্ঞানে আসে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ অন্যায় ধন্যবাদ জানিয়ে তোমাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।